হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তোমাদের প্রত্যেককে তোমাদের চ্যানেল, নিজস্ব চ্যানেল আরপি এডুকেশনে স্বাগত জানাই। এখানে আমাদের লক্ষ্য ডাব্লিউবি প্রাইমারি টেট 2022, সেই কারণে আজকে আমরা প্রত্যেক দিনের মতো আমরা ক্লাস নিয়ে চলে আসি বাংলা ল্যাঙ্গুয়েজ 1, প্রত্যেক দিন সন্ধ্যা 7:30টায়। ওকে, আজকের টপিক স্বরধ্বনি। বিগত দিনে আমরা ধ্বনিটা পড়েছি, গতকালের ক্লাসে বা দু একদিন আগে আমরা ধ্বনি পড়েছি, আজকে আমরা পড়বো স্বরধ্বনি। ধ্বনি বর্ণ হয়ে গেছে, ভাষা উপভাষা হয়ে গেছে। এইগুলো কেন পড়ছি তোমাদের আগে লাইভটা শেয়ার করে দাও, ততক্ষণ আমি বলে দিচ্ছি। এইগুলো পড়ছি কারণ এখান থেকে যে কোশ্চেন আসবে এমনটা নয়, কিন্তু একটা করে কোশ্চেন তোমরা যাতে কমন পাও, সেই কারণে এই টপিকগুলো নিচ্ছি। ঠিক আছে, ধ্বনি বর্ণ ভাষা উপভাষা এগুলো থেকে কিন্তু একটা একটা করে আসে। তাই এরকম প্রত্যেকটা একটা একটা করতে করতে কিন্তু তোমরা প্রায় 30টা কমন যাতে পেয়ে যাও, সেই কারণে ডিটেলস ক্লাস তোমাদের আমরা বাংলায় আলোচনা করছি। এমসিকিউ পরবর্তীকালে প্রচুর সলভ করব, কোনো সমস্যা নেই। চলো প্রথমে দেখে নিই আজকে টপিকটা, স্বরধ্বনি। তো ধ্বনি আমরা দুটো পড়েছিলাম, স্বর আর ব্যঞ্জন। ঠিক আছে, তো স্বরধ্বনি কি? যদি তথাকথিত ভাষায় আমরা জানতে চাই, প্রচলিত ভাষায় যে স্বরধ্বনি কাকে বলে, বলছে এ বিষয়ে একটি পুরাতন সংজ্ঞা প্রচলিত আছে। প্রচলিত ধারণা থেকে বলছি, যে ধ্বনিকে অন্য ধ্বনির সাহায্য ছাড়াই উচ্চারণ করা যায় তাকে স্বরধ্বনি। এটা আমরা আগের দিন খুব ভালোভাবে বলে দিয়েছিলাম। দেখো, অর্থাৎ স্বরধ্বনিকে ধরো আমরা কিন্তু বলছে অন্য ধ্বনির সাহায্য ছাড়াই উচ্চারণ কর, অ আ এগুলো উচ্চারণ করা যায়, কিন্তু যখনই আমাদের এরকম লিখবো তখন স্বর ও ব্যঞ্জন প্রত্যেকের ব্যবহার কিন্তু আমাদের নিতে হবে। ঠিক আছে, আরো এর বিস্তারিত ব্যাখ্যা গতকাল আমরা করে দিয়েছিলাম। পুরানো ক্লাসটি যারা দেখোনি, প্লেলিস্ট থেকে তোমরা ডিসক্রিপশন থেকে দেখে নেবে বা চ্যানেলে দেখে নেবে। তো বলছে অন্য ধ্বনির সাহায্য ছাড়াই উচ্চারণ করতে পারে কোন ধ্বনি, প্রশ্ন আসে, অ্যান্সার হয়ে যাবে স্বরধ্বনি। তাহলে এখানে কি বলছে, স্বরধ্বনির এই সংজ্ঞাটি ভুল নয়। এটা যে ভুল প্রচলিত ছিল বলে তা নয়, এটা ভুল নয়। তবে এটি ধ্বনিতাত্ত্বিক বা ভাষাতাত্ত্বিক কোনো সংজ্ঞা নয়। ওকে, ধ্বনিতাত্ত্বিক বা ভাষাগত কোনো সংজ্ঞা নয়, সংজ্ঞাটি একটি প্রচলিত সংজ্ঞা। তাহলে প্রচলিত সংজ্ঞার উদাহরণ তোমরা জেনে গেলে, সংজ্ঞাটিও জেনে গেলে। বলছি ভাষাতাত্ত্বিক দৃষ্টিভঙ্গিতে স্বরধ্বনির সংজ্ঞাটি তাহলে কি? যে ধ্বনিকে উচ্চারণ করার জন্য শ্বাসবায়ুকে বাকযন্ত্রের কোথাও বাধা দিতে হয় না তাকে স্বরধ্বনি বলবো। এটা ধ্বনিতাত্ত্বিক বা বৈজ্ঞানিক তোমরা বলতে পারো, সায়েন্টিফিক্যালি যেটা অ্যান্সার হয়। স্বরধ্বনির সংজ্ঞা ভাষাতাত্ত্বিক দৃষ্টিভঙ্গিতে আবারও বলছি, যে ধ্বনিকে উচ্চারণ করার জন্য, কোনো একটা ধ্বনিকে উচ্চারণ করতে গেলে তোমার শ্বাসবায়ুকে বাকযন্ত্রের কোথাও বাধা লাগাতে হবে না, বাধা দিতে হবে না, সেটাই হচ্ছে স্বরধ্বনি। উচ্চারণ করে দেখতে পারো তোমরা, এই অ আ স্বরবর্ণ উচ্চারণ করে দেখো, তাহলেই তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, ধ্বনি বর্ণ দুটি আমরা আগের দিন আলোচনা করেছি। তো বলছে স্বরধ্বনির একটি বৈশিষ্ট্য কি, প্রশ্নে এরকম 4টি অপশন দিয়ে দেবে। এখান থেকে বলে রাখি, এই ইজি ব্যাপারগুলো, এই যে ধ্বনি বর্ণ, এখান থেকে প্রশ্ন আসবে না। যেগুলো মুখে বলে দিচ্ছি, আপডেটেড যদি কোশ্চেন হয় সেইগুলো একটু খাতায় লিখে রাখবে বা মনে রাখবে। স্বরধ্বনির একটি বৈশিষ্ট্য কি, এটা তুলে দেবে, অপশন বলবে কোন 4টির মধ্যে কোনটি। অন্য ধ্বনির সাহায্য ছাড়াই উচ্চারণ করা যায়, এটা তোমরা অবশ্যই মনে রাখবে। স্বরধ্বনি কাকে বলে প্রশ্ন না দিয়ে দিয়ে দেবে যে ধ্বনির সাহায্য ছাড়া উচ্চারণ করা যায়, এটি কার বৈশিষ্ট্য, বর্ণ, অক্ষর, ধ্বনি, ব্যঞ্জন ধ্বনি নাকি স্বরধ্বনি, অ্যান্সার হয়ে যাবে স্বরধ্বনি। ওকে, এইরকম একদম থিম থেকে কোশ্চেন করতে হবে, থিম থেকে। দেখো, দ্বিতীয়ত কি বলেছে, ধ্বনির শ্রেণী বিভাগ। এখানে ধ্বনি বলতে কিন্তু আমরা আলোচনা করছি স্বরধ্বনি, তাই আমরা স্বরধ্বনির শ্রেণী বিভাগ করব। ওকে, তো স্বরধ্বনির শ্রেণী বিভাগ হবে এটি উচ্চারণের তারতম্যের জন্য। কিসের জন্য? উচ্চারণের তারতম্যের পার্থক্যের জন্য স্বরধ্বনিগুলিকে দুই ভাগে ভাগ করা হয়েছে। কি কি? হ্রস্ব স্বরধ্বনি ও দীর্ঘ স্বরধ্বনি। তাহলে প্রশ্ন যদি আসে হ্রস্ব স্বরধ্বনি ও দীর্ঘ স্বরধ্বনি এটা কিরকম ভাবে ভাগ করা হয়েছে, কোন ভিত্তিতে, অ্যান্সার হয়ে যাবে স্বরধ্বনি উচ্চারণের তারতম্যের ভিত্তিতে স্বরধ্বনিকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটি হ্রস্ব স্বরধ্বনি, একটি দীর্ঘ স্বরধ্বনি। এবার তোমরা প্রশ্ন করবে যে স্যার হ্রস্ব স্বরধ্বনিটা কি, বলে দিচ্ছি। যে স্বরধ্বনি উচ্চারণ করতে কম সময় লাগে, একদম তথাকথিত ভাষায় বলে দিয়েছি যাতে তোমরা কনসেপ্ট ক্লিয়ার রাখো, সমস্ত প্রশ্নের অ্যান্সার পরীক্ষার হলে ইজিলি দিতে পারো। বলছে যে স্বরধ্বনি উচ্চারণ করতে কম সময় লাগে, অল্প সময় লাগে, তাকে আমরা বলবো হ্রস্ব স্বরধ্বনি। যেমন অ, ই, উ, রি, দেখো কত সহজে এগুলো বলা যাচ্ছে। এবার দীর্ঘ স্বরধ্বনি, দীর্ঘ, হ্রস্ব মানে ছোট, দীর্ঘ মানে বড়, এটা আমরা জানি, হ্রস্ব মানে ছোট, দীর্ঘ মানে বড়। তাহলে দীর্ঘ স্বরধ্বনিটা কি? যে স্বরধ্বনি উচ্চারণ করতে বেশি সময় লাগে, একদম ইজি ব্যাপার, সেগুলোকে আমরা দীর্ঘ স্বরধ্বনি বলবো। যদি প্রশ্নে আসে যে কম সময় লাগে কোন ক্ষেত্রে, কোন ধ্বনির ক্ষেত্রে, হ্রস্ব, দীর্ঘ, প্লুত নাকি কোনোটিই নয়, অ্যান্সার হয়ে যাবে হ্রস্ব। আর যদি বলে দীর্ঘ ধ্বনির ক্ষেত্রে কি হবে, বেশি সময় লাগে। ওকে, যেমন আ, ই, অর্থাৎ দীর্ঘ দীর্ঘ ই, এ, ওই, ও, দেখো উচ্চারণ করো, দেখবে সামান্য একদম মাইক্রোসেকেন্ডের ক্ষেত্রে তোমরা বুঝতে পারবে যে এটা একটু বেশি টাইম লাগছে।
এবার প্রশ্ন আসে গঠনগত দিক থেকে। আমরা জেনে গেলাম উচ্চারণের তারতম্য দিক থেকে, এখন জেনে যাব গঠনগত দিক থেকে স্বরধ্বনিকে কয় ভাগে ভাগ করা যায়। এখানেও কিন্তু মনে রাখবে 2 ভাগে ভাগ করা যায় স্বরধ্বনিকে। দেখো বিভিন্ন ভাষাতাত্ত্বিক বিভিন্ন মত দিয়েছেন, বিভিন্ন রেফারেন্স বইতে তোমরা এগুলো পাবে। তোমাদের নিজস্ব মতামত কোন বইতে কি আছে তোমরা এগুলো কমেন্টে জানাতে পারো, কারণ তোমাদেরকে একমাত্র প্রায়োরিটি দেওয়া হয়, বেস্ট প্রায়োরিটি হচ্ছে তোমাদের, কারণ এটা তোমাদের একেবারে নিজস্ব চ্যানেল, এটা মাথায় রাখবে। তাই তোমরা যদি কোনো টেক্সট বই থেকে কোনো কিছু তথ্য পেয়ে থাকো সেটাও কমেন্টে জানাবে। এর ফলে কি হবে, প্রত্যেকের জানা হয়ে যাবে যে কোন বইতে কি আছে সেটি, কারণ তোমাদেরকে আমরা অগ্রাধিকার দিয়ে থাকি কমেন্ট বক্সে। ওকে, তো কারণ অনেক ক্ষেত্রে এগুলো প্রিন্টিং মিশ্র থাকতে পারে, বিভিন্ন রেফারেন্স, আবার আমি যেটা বলছি সেটাও আছে, এর সাথে কিছু এক্সট্রাও থাকতে পারে। ওকে, তো চলো দেখো স্বরধ্বনিকে আমরা 2 ভাগে কি কিভাবে ভাগ করব। গঠনগত দিক থেকে মৌলিক স্বরধ্বনি, যৌগিক স্বরধ্বনি। প্রশ্ন আছে যৌগিক স্বরধ্বনি যে ভাগ, মানে স্বরধ্বনির যে ভাগ সেটি কি, যৌগিক স্বরধ্বনি কোন ভিত্তিতে ভাগ করা হয়েছে এবং মৌলিক স্বরধ্বনি কোন ভিত্তিতে ভাগ করা হয়েছে, অ্যান্সার হয়ে যাবে গঠনগত দিক থেকে। ওকে, এরপর দেখো মৌলিক স্বরধ্বনি, তাহলে তোমরা জিজ্ঞাসা করবে যে স্যার মৌলিক স্বরধ্বনি কি, বলে দিচ্ছি। যে ধ্বনিগুলোকে বিশ্লেষণ করা যায় না তাদেরকে মৌলিক স্বরধ্বনি বলে। তাহলে শুধু না আর হ্যাঁ ট্রিক্সের সাহায্যে মনে রাখবে, মৌলিক আর যৌগিক, ম দিয়ে মৌলিক এটা হবে না, আর অন্তস্থ যে যৌগিক এটা হবে হ্যাঁ। এবার বলবে স্যার তাহলে এটা কিরকম, এই দেখো মৌলিক স্বরধ্বনি এগুলিকে বিশ্লেষণ করা যায় না, অর্থাৎ কি যায় না মনে রাখবে, ধ্বনিগুলিকে বিশ্লেষণ করা যায় না সেটা মৌলিক। আর যৌগিক কি, বিশ্লেষণ করা যায়, ঠিক তার উল্টোটা, হ্যাঁ মানে বিশ্লেষণ করা যায় আর না মানে বিশ্লেষণ করা যায় না, এইভাবে। কারণ এই উচ্চারণ তারতম্য জিহ্বা ওষ্ঠ গঠনগত এরকম কত মনে রাখবে, এরকম ট্রিক্সের সাহায্যে তোমরা নিজেদের মতো করে খাতায় লিখে রাখতে পারো। দেখো মৌলিক স্বরধ্বনির উদাহরণ অ, আ, ই, উ, ও, এ, অয় জফলা আকা এইগুলো। আর যৌগিক স্বরধ্বনির ক্ষেত্রে উদাহরণ কি কি হবে, কারণ আমরা আগেই বললাম বিশ্লেষণ করা যায় সেগুলো, ওই, ওইকার মানে কি অ প্লাস ই, ঔকার মানে কি অ প্লাস ও। এগুলো সন্ধির ক্ষেত্রে পরবর্তীতে যখন ক্লাস নেবো আরো ভালোভাবে তোমাদেরকে বুঝিয়ে দেবো, ঠিক আছে। আমাদের চ্যানেলের সাথে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং যুক্ত থাকবে। এখানে বলে রাখি প্রশ্ন এইগুলো কিন্তু আসবে না, আসবে মানে ধরো একটা প্রশ্ন এখান থেকে দিয়ে দিল আর একটা দিয়ে দিল যেগুলো আনকোরা বা আনকমন, তোমাদের কাছে যাতে আনকমন না লাগে সেই জন্য দেখো এগুলো উল্লেখ করেছি। বলছি এই জন্য যৌগিক স্বরকে আবার সন্ধ্যক্ষর বা সন্ধ্যাক্ষর বলা হয়, আর কি বলা হয়, যুগ্ম স্বর বা দ্বিস্বর বলা হয়। প্রশ্ন শুধু মৌলিক স্বরধ্বনি যৌগিক স্বরধ্বনিতে কিন্তু যদি ক্ষান্ত না থাকে, স্টপ করে না দেয়, যদি কোশ্চেন যেহেতু ডিএলএড বিএড উভয়ই বসবে পরীক্ষায়, তো সেক্ষেত্রে কি হবে, যদি কোশ্চেন একটু আপডেট করে দেয় বলে দেবে কিন্তু সন্ধ্যক্ষর কাকে বলা হয়, ব্যাস তোমাদের তখন মাথায় হাত বলবে যে এটা আনকমন চলে এসছে প্রশ্ন, কিন্তু না, এর ভিতরেই ছিল। আমি হাইলাইট করে দিচ্ছি সেই কারণে যাতে এগুলো চোখে আই কানেক্ট করে নিতে পারো। যৌগিক স্বরধ্বনিকে সন্ধ্যক্ষর বলা হয়, আর কি বলা হয় যুগ্ম স্বর বলা হয়, আর কি বলা হয় দ্বিস্বর বলা হয়। প্রশ্ন আসতে পারে সন্ধ্যক্ষর বা যুগ্ম স্বর বা দ্বিস্বর কাকে বলা হয়, সেটি হয়ে যাবে কিন্তু যৌগিক স্বরধ্বনির অপর নাম। এই কারণে মনে রাখবে যৌগিক স্বরকে কিন্তু সন্ধ্যক্ষর যুগ্ম বা দ্বিস্বর বলা হয়। এই ছোট্ট ছোট্ট জিনিসগুলোই কিন্তু আসল। এরপর এখানে আমাদের জেনে রাখতে হবে সন্ধ্যক্ষর দ্বিস্বর জানলাম, প্লুতস্বর এটা জেনে রাখা ভালো। প্লুতস্বর, প্লুতস্বর কি প্রশ্ন আসতে পারে, এইগুলো একটু ভাইটাল। কান্নার সময়, গানের সময় বা দূর থেকে কাউকে ডাকার সময় কোনো স্বরধ্বনিকে টেনে টেনে উচ্চারণ করা হয় যখন, তখন ওই প্রলম্বিত স্বরকে প্লুতস্বর বলে। এই যে ট্রেনে ট্রেনে যখন কই রে, যখন কাছে থাকবে তখন তাকে বলবে এদিকে আয়, যখন দূরে থাকবে কই রে শুনতে পাচ্ছিস, যখন এরকম প্রশ্ন করবে কই রে, তখন দেখবে গ্রাফটা এইভাবে আসবে, ওঠানামা করছে তোমার গলার স্বরটা। ওকে, তাই কান্নার সময় দেখবে মানুষের চেঞ্জ হয় স্বর, গানের সময় চেঞ্জ হয়, দূর থেকে কাউকে ডাকার সময় সেটাও কিন্তু স্বরধ্বনিকে টেনে টেনে অনেকটা টাইম লাগে বলতে, সেটা হয়ে যাবে প্লুত স্বর। ওকে, প্রলম্বিত সেই যে কাঁপছে প্রলম্বিত হচ্ছে সেগুলো হচ্ছে প্লুত স্বর। এবার যেমন কি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, অর্থাৎ এই কথাটা যখন গানের ক্ষেত্রে বলবে, এটার একটা গান তোমরা বিখ্যাত গান তোমরা জানো, যখনই বলবে স্বরগুলো দেখো আমার সোনার বাংলা, এটা সুর দিয়ে করার চেষ্টা করো, ভালোবাসি আমি তোমায় ভালোবাসি, অর্থাৎ এই যে স্টেপ বাই স্টেপ প্রলম্বিত হচ্ছে ডট 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 করে, বা যদু হে ডট 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 ডট, অর্থাৎ ডাকছে তাকে দূর থেকে আছে, ঠিক আছে। এগুলো হচ্ছে প্লুতস্বর। তাহলে আশা করি প্লুতস্বর সম্পর্কে কারোর কোনো আর কনফিউশন থাকলো না, ইজিলি মনে রাখবে কান্না দুঃখ গান দূর থেকে ডাকার সময় টেনে টেনে যে উচ্চারণ করা হয় সেটাই হচ্ছে প্লুতস্বর। এরপর জিহ্বার অবস্থান অনুযায়ী তাহলে কি হবে স্বরধ্বনিটা, জিহ্বার অবস্থানের অনুযায়ী স্বরধ্বনির শ্রেণীবিভাগ কি হবে, মনে রাখবে মোটামুটি মূলত 5 প্রকার। এইগুলো কনফিউশন হয়, বিভিন্ন বইতে বিভিন্ন রকম আছে বলে প্রশ্ন কিন্তু এখান থেকে খুব একটা আসে না, আসে না বলতে অন্যরকম দেবে, হয়তো বলে দেবে প্রসারিত স্বরধ্বনি পশ্চাৎ ভাগস্থ স্বরধ্বনি কোন আন্ডারে পড়ছে, এইরকম দিয়ে দিতে পারে। এত ডিটেলস জানার দরকার নেই, সবসময় মাথায় রাখবে
টু দি পয়েন্ট, টিটিপি, টু দ্য পয়েন্ট অ্যান্সার তোমাদেরকে টিটিপি অনুযায়ী করতে হবে। আমি বারবার বলছি, ডিটেলস পড়া মানে কিন্তু অজস্র পড়ে গেলাম কিছুই বুঝলাম না এমন নয়, টু দ্য পয়েন্ট ডিটেলস পড়তে হবে যেভাবে আমরা ক্লাস করাচ্ছি। এবার দেখো, এবার তোমরা অবশ্যই টেক্সচুয়াল নিজেদের যার যা বই আছে প্রিপারেশন অবশ্যই নেবে। তো দেখো ভালো করে নেবে, বুক লিস্ট অলরেডি দিয়ে দিয়েছি। বলছি সম্মুখস্থ বা প্রসারিত স্বরধ্বনি, তাহলে প্রসারিত স্বরধ্বনির অপর নাম কি? আর প্রশ্ন কিন্তু আসবে এখান থেকেই, তোমরা জানবে আনকোরা বা আনকমন। মনে রাখবে সম্মুখস্থ বা প্রসারিত স্বরধ্বনি একই ব্যাপার। পশ্চাৎভাগস্থ স্বরধ্বনি, কুঞ্চিত স্বরধ্বনি, সংবৃত স্বরধ্বনি, বিবৃত স্বরধ্বনি, এই যে পাঁচটি মূলত ভাগ, এটা কার ভাগ? জিহ্বার অবস্থান অনুযায়ী স্বরধ্বনির শ্রেণী বিভাগ। এবার তোমাদের জিজ্ঞাসা যেগুলো সম্মুখস্থ বা প্রসারিত স্বরধ্বনি কি, এক লাইন করে বলে দিচ্ছি। এর ইংরাজি মনে রাখবে রিফ্রাক্টেড ভাওয়েল, সম্মুখস্থ বা প্রসারিত স্বরধ্বনি। বলছে যে স্বরধ্বনি উচ্চারণের সময় জিহ্বা সামনে এগিয়ে আসে, মানে কোনো উচ্চারণ করতে গেলে জিভটা আগের দিকে এগিয়ে আসে, অগ্রভাগ, তাকে বলে সম্মুখস্থ, আর সম্মুখে চলে আসে বা প্রসারিত, ছড়িয়ে যাচ্ছে। যেমন ই, এ, দেখো জিভটা এগিয়ে আসছে সামনের দিকে, এটা হচ্ছে সম্মুখস্থ বা প্রসারিত ধ্বনি। এরপর কি বলছে? পশ্চাৎভাগস্থ স্বরধ্বনি, যে স্বরধ্বনি উচ্চারণের সময় জিহ্বা পিছিয়ে যায়, পিছনের দিকে পিছিয়ে পিছিয়ে যায়, তাকে বলে পশ্চাৎভাগস্থ স্বরধ্বনি। যেমন উ, ও, অ, দেখো একটু পিছিয়ে যাচ্ছে উচ্চারণ করার সময়। এগুলো এক লাইন করে বলে দিচ্ছি যাতে তোমাদের কনফিউশন না থাকে এবং কনসেপ্টটা ক্লিয়ার থাকে। ওকে, তো দেখো কুঞ্চিত স্বরধ্বনি বা রাউন্ডেড ভাওয়েল, আগেরটা কি ছিল? আগেরটা ছিল পশ্চাৎভাগস্থ স্বরধ্বনি। এরপর বলছে রাউন্ডেড ভাওয়েল বা কুঞ্চিত স্বরধ্বনি। কুঞ্চিত বা প্রলম্বিত আমরা একটু আগে পড়ছিলাম, যে স্বরধ্বনিগুলি উচ্চারণের সময় ঠোঁট দুটি গোলাকার কুঞ্চিত হয় তাকে কুঞ্চিত স্বরধ্বনি বলা হয়। অর্থাৎ ঠোঁটের অগ্রভাগ বা ওষ্ঠভাগ এইরকম আকার নেয়, এটা একটু গোলাকার হয়ে যায় দুটো, ঠিক আছে, উপর ঊর্ধ্বভাগ আর নিম্নভাগ, বা কুঞ্চিত হয়, সেটাকে বলে কুঞ্চিত স্বরধ্বনি। যেমন অ, উ, ও, দেখো দুটো ঠোঁটের নিম্ন, অধর, ওষ্ঠ দুটোই কিন্তু গোলাকার হচ্ছে। আবার এটা পশ্চাৎ ভাগের ক্ষেত্রেও হয়, ও, ও, অ, মানে এখানে এগুলোর ক্ষেত্রেও হচ্ছে, যে একবার হচ্ছে বলে এর উদাহরণ শুধু এগুলোই হবে তা নয়, যেগুলো হবে প্রশ্ন কিন্তু এরকম আসবে না যে শরৎ পশ্চাৎ ভাগস্থ হচ্ছে, কুঞ্চিততেও হচ্ছে, সেরকম অপশন কিন্তু তোমাদের দেবে না। যেগুলো আলাদা আলাদা সেইগুলোই দেবে, তাই চাপের কিছু নেই। তো ক্লোজড ভাওয়েল বা সংবৃত স্বরধ্বনি কি? যে স্বরধ্বনিগুলি উচ্চারণের সময় সবচেয়ে কম প্রসারিত হয়, মানে ছড়ায় কম, এবং উন্মুক্ত, খোলা হয় কম, মানে উন্মুক্ত মানে একটু দ্বার খোলা আমরা বলি না, দ্বার উন্মুক্ত করা, সেরকম হচ্ছে জিভটা, জিহ্বা উচ্চ প্রসারিত কম হবে, আর কি হবে? ধ্বনিগুলো উচ্চারণের সময় উন্মুক্ত কম হবে, তাদেরকে সংবৃত ধ্বনি বলা হয়। যেমন ই, উ, দেখো মুখে খুব একটা না খুলি প্রসারিত করি কিন্তু অ্যান্সার আমরা করে দিতে পারছি, উচ্চারণ করতে পারছি। এরপর লাস্টে কি বলছি? বিবৃত স্বরধ্বনি। বিবৃত মানে ছড়িয়ে থাকা, খুব ভালোভাবে খুলে যাওয়া, ওপেন ভাওয়েল। যেসব স্বরধ্বনি উচ্চারণের সময় মুখদ্বার পুরোপুরি প্রসারিত হয়, মুখটা অনেকটা খুলে যাচ্ছে, সমস্তটাই প্রায় পুরোপুরি প্রসারিত হচ্ছে, সেই সব স্বরধ্বনিগুলোকে বিবৃত স্বরধ্বনি বলে। যেমন আ, জোরে উচ্চারণ করতে গেলেই তোমরা বুঝতে পারবে আ, পুরো মুখটা তোমাকে খুলে বলতে হচ্ছে। ওকে, তাহলে আমরা জেনে গেলাম বিবৃত স্বরধ্বনি, অনেক কিছু জানলাম। এবার লাস্ট আমরা দেখে নেবো কিন্তু উচ্চারণের স্থান অনুযায়ী। এর আগে আমরা কি জানলাম? আগে প্রথমেই দেখেছি উচ্চারণের তারতম্য, তারপর হচ্ছে আমরা জানলাম একটু আগে কি, জিহ্বার মানে অনুযায়ী, জিহ্বার অবস্থান অনুযায়ী। আগে তার আগে কি দেখলাম? গঠনগত দিক থেকে আর ধ্বনির শ্রেণী বিভাগ সবকটি আমরা প্রায় পড়লাম। এরপর আমরা দেখে নেবো এখানটা উচ্চারণের স্থান অনুযায়ী শ্রেণী বিভাগটা কি, প্রত্যেকটা আলাদা আলাদা কিন্তু। ওই জন্য বলছি যে ট্রিক্সের সাহায্যে মনে রাখার চেষ্টা করো, হাইলাইট মানে কনসেপ্টটা ক্লিয়ার রাখো, আর কিছু করতে হবে না। উচ্চারণের স্থান অনুযায়ী মূলত শ্রেণীবিভাগ করতে গেলে কতগুলি ভাগ? প্রায় 6টি ভাগ পাওয়া যাচ্ছে। যেমন কণ্ঠধ্বনি, তালব্য, ওষ্ঠ, কণ্ঠ তালব্য, কণ্ঠ ওষ্ঠ, মূর্ধন্য, মোটামুটি 6টি ভাগ উচ্চারণের স্থান অনুযায়ী শ্রেণীবিভাগ। প্রশ্ন আছে কটি ভাগ? মূলত উচ্চারণের স্থান অনুযায়ী স্বরধ্বনিকে যদি আমরা বিভক্ত করি, অ্যান্সার হয়ে যাবে 6টি। ওকে, তো একদম এক লাইনে, যেগুলো ওয়ান লাইনার কোশ্চেন আনসারের মতো তোমাদের বুঝিয়ে দিচ্ছি। যেমন অ, আ, উচ্চারণের স্থানগুলো বোঝার চেষ্টা করো। অ, আ, এগুলো কি? কণ্ঠধ্বনি। যদি বলে হয় আ, কোন ধ্বনি? আ হবে কণ্ঠধ্বনি, কণ্ঠের সাহায্যে কারণ এটি উচ্চারিত হয়। একদম ইজিলি বুঝিয়ে দেবো তোমাদেরকে। এরপর বলছে হস্যই দীর্ঘয়, হস্যইকার দীর্ঘইকার, এটা হচ্ছে কি ধ্বনি? তালব্য ধ্বনি। কেন? কারণ তালু, উচ্চারণ করো ই বা দীর্ঘই, হস্যই দীর্ঘই, তালুতে আঘাত হচ্ছে, তালুতে উচ্চারণ হচ্ছে, তালুর দ্বারা উচ্চারিত ধ্বনিকে বলা হয় তালব্য ধ্বনি। উদাহরণ কি? হস্যই দীর্ঘই। প্রশ্ন এইখান থেকে একটু বেশি আসে, খুব কঠিনও নয়, এগুলো দেখলে মোটামুটি পারা যাবে। আগেরগুলোর কনসেপ্ট জাস্ট ক্লিয়ার করে দিলাম, টু দি পয়েন্ট। তোমরা টিপি টু দি পয়েন্ট কোশ্চেন ডিটেলস করো, দেখবে খুব ইজি লাগবে। খুব বেশি ডিটেলস পড়তে গেলে তুমি একবারে ঘাবড়ে যাবে, সবকিছু মাথায় থাকবে না। বলছো হর্ষৌকার আর দীর্ঘৌকার, এটাকে বলে ওষ্ঠধ্বনি। ওষ্ঠের সাহায্যে, জীবের মানে আমাদের ঠোঁটের ওষ্ঠের সাহায্যে উচ্চারিত যেটা হয় হর্ষ,
দীর্ঘ, হ্যাঁ এগুলো ওষ্ঠধ্বনি, ওষ্ঠের সাহায্যে উচ্চারিত যে ধ্বনি সেটা হ্রস্ব বা দীর্ঘ। এরপর বলছে এ ওই, কণ্ঠ তালব্য দুটো মিক্সড আছে, এ ওই কণ্ঠ প্লাস তালব্য ধ্বনি, অর্থাৎ কণ্ঠর সাহায্যে ও তালুর সাহায্যে উচ্চারিত হয় বলে একে বলে কণ্ঠ তালব্য, যেমন এ আর ঐকার। এরপর বলছে ও আর ঔকার, এটাকে কি বলবো, কণ্ঠস্থ, কণ্ঠযুক্ত ওষ্ঠ, সন্ধির সময় আমরা তোমাদেরকে খুব সহজভাবে সন্ধি শিখিয়ে দেবো, কণ্ঠযুক্ত ওষ্ঠ, কণ্ঠস্থ, ঠিক আছে। তো কণ্ঠ ও ওষ্ঠের সাহায্যে উচ্চারিত হয় বলে একে কণ্ঠস্থ ধ্বনি বলা হয়। উদাহরণ কি, ওকার আর ঔকার। এরপর কি বলছে, এরপর বলছে রি, রিকার, রিকার হচ্ছে মনে রাখবে মূর্ধন্য, এটা প্রশ্ন আসতে পারে, মূর্ধন্য ধ্বনির উদাহরণ কি, রিকার, মূর্ধার সাহায্যে উচ্চারিত হয় বলে একে মূর্ধন্য ধ্বনি বলা হয়, উদাহরণ হচ্ছে রিকার। এবার লাস্টে একদম শেষে পরিশেষে আমরা দেখে নেবো স্বরধ্বনির, আজকে টপিক কমপ্লিট প্রায়, বিভিন্ন স্বরধ্বনির উচ্চারণ রীতি ও বৈশিষ্ট্য, এটা দুটো পয়েন্টে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। অকার, ঠিক আছে, মনে রাখবে বাংলা ভাষায় অকারের কিন্তু দু রকম উচ্চারণ রীতি আছে, তাহলে আমরা কি জানতে পারলাম, অকারের দু রকম উচ্চারণ রীতি আছে, ঠিক আছে, যথা স্বাভাবিক রীতি ও অস্বাভাবিক বা বিকৃত রীতি, দুটো রীতি আছে বাংলা ভাষায় অকারের, কটি রীতি, দুটো রীতি, বিভিন্ন স্বরধ্বনির উচ্চারণ রীতি, ঠিক আছে। তাহলে স্বাভাবিক রীতি কি, এটুকু আমরা জানবো, শুধু স্বাভাবিক আর অস্বাভাবিকটা জেনে নিলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। স্বাভাবিক রীতি হচ্ছে যেমন, অসীম, অসুখ, সরল, দখল, জল, ফল ইত্যাদি, এগুলো কমন, প্রত্যেকটি বইতে এই উদাহরণ পাবে, এগুলোকে বলে স্বাভাবিক রীতি, ঠিক আছে, এগুলো দেখো কোনো চেঞ্জ হচ্ছে না। এরপর অস্বাভাবিক বা বিকৃত রীতি হলে, যেমন উদাহরণ দেখো, বলছে অতুল থেকে অতুল, ঠিক আছে, অতুল, এখানে যদি অতুল থাকতো স্বাভাবিক রীতি, এখানে কিন্তু চেঞ্জ হয়ে অতুল থেকে অতুল হয়ে যাচ্ছে, অটা চেঞ্জ হয়ে ও, অর্থাৎ অস্বাভাবিক বা বিকৃত রীতি, রীতিটা বিকৃত হচ্ছে। সবিনয়, সস্ত্রীক, সশিষ্য ইত্যাদিগুলো আলাদা আলাদা হয়। যদি দেখো, যদিটা উচ্চারণ অনেকে যদি উচ্চারণ অন্তস্থ জটাকে ওকারের মতো উচ্চারণ করি, জো বলি আমরা, যদি, মধুটাকে মধু আমরা বলি তো, অবশ্যই বলি আমরা, তোমরাও জানো, মন থেকে মন, ময় ওকা ইত্যাদি, এটা হচ্ছে অস্বাভাবিক বা বিকৃত রীতি, উচ্চারণটা একরকম। আমরা আবার একের ক্ষেত্রে অনেকে একটু বলে, বলে কেউ একটু বলে, যখন 1 টাকা উচ্চারণ করো, যখন 1 টাকা যদি বলি সেটা হচ্ছে এক বলো, তখন আমরা এক বলি, আর যখন বলি যে একটু কাছে আই, অর্থাৎ তখন একারকে এ বলি, তখন আর এক বলি না, 1 টাকার ক্ষেত্রে আমরা এক বলি, আর একটুর ক্ষেত্রে এ বলি, এক, এ, এরকম বিভিন্ন উচ্চারণ রীতি আছে, স্বাভাবিক, অস্বাভাবিক বা বিকৃত, এগুলো আস্তে আস্তে ধীরে ধীরে আমরা ক্লাস করে পাবো। তো আজকের থিওরি ক্লাসটা এই পর্যন্তই ছিল। ওকে, তোমাদের সামনে মাত্র 2টি কোশ্চেন আমি রাখছি, 2-4টি মতো, তাহলে তোমরা সেখান থেকে অ্যান্সার করার চেষ্টা করবে, যারা ভালোভাবে ক্লাসটি করেছো আশা করি তোমরা বুঝতে পারবে। তোমাদের জন্য প্রথম কোশ্চেন দেখো, বলছে উচ্চারণ স্থান অনুযায়ী, আমরা এখন স্ক্রিনে লিখে দিচ্ছি, চটপট অ্যান্সার করবে। উচ্চারণ স্থান অনুযায়ী স্বরধ্বনি কয় প্রকার, 5 প্রকার, 6 প্রকার, 4 প্রকার নাকি 2 প্রকার, এই মাত্র আমরা আলোচনা করলাম। উচ্চারণের স্থান অনুযায়ী স্বরধ্বনি কয় প্রকার, 5 প্রকার, 6 প্রকার, 4 প্রকার, 2 প্রকার। চটপট অ্যান্সার জানো কি হবে, আমি অ্যান্সার বলে দিচ্ছি, অ্যান্সার কিন্তু হবে মূলত 6 প্রকার। একটু আগে আমরা জানলাম কণ্ঠ, তালব্য, কণ্ঠস্থ ইত্যাদি, সেটা হচ্ছে উচ্চারণের স্থান অনুযায়ী, এটা অ্যান্সার হয়ে যাবে কিন্তু এ, অর্থাৎ 6 প্রকার। নেক্সট দ্বিতীয় কোশ্চেন দেখো, 2 নম্বরে বলছে গঠনগত দিক থেকে স্বরধ্বনি কয় প্রকার, 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার নাকি 5 প্রকার। এখান থেকে খুব বেশি কঠিন কোশ্চেন আসে না, যেগুলো আসে সেইগুলি তোমাদের সামনে তুলে ধরছি। মনে রাখবে গঠনগত দিক থেকে স্বরধ্বনি কয় প্রকার, অ্যান্সার এখানে হয়ে যাবে 2 প্রকার। আমরা একটু আগেই পড়েছি যে মৌলিক আমরা আলোচনা করেছিলাম, মৌলিক ও যৌগিক, তাই অ্যান্সার হয়ে যাবে 2 প্রকার, ঠিক আছে, গঠনগত দিক থেকে স্বরধ্বনি 2 প্রকার। নেক্সট 3 নম্বরে বলছে প্রলম্বিত হওয়া স্বর কোনটি, আবারও বলছি, প্রলম্বিত হওয়া, আমরা যখন কোনো উচ্চারণ করি, কোনো স্বর যখন প্রলম্বিত হয়, সেই স্বরটি কি নামে পরিচিত, প্লুত, কুঞ্চিত, হ্রস্ব নাকি দীর্ঘ। পড়ানোর সময় প্রথমেই বলে দিয়েছিলাম, এক্সট্রা যেটা ছিল কারিকুলামের মতো, প্রলম্বিত হওয়া যে স্বর তাকে আমরা বলবো কি, তাকে আমরা বলবো প্লুত স্বর, কারণ এই যে কান্নার সময়, দূর থেকে ডাকার সময়, গানের সময়, সেগুলো আমরা যখন বলি যে তখনই হচ্ছে সেগুলো প্রলম্বিত, যে স্বরটা প্রলম্বিত হচ্ছে সেটাই হচ্ছে প্লুত স্বর। ওকে, আশা করি বোঝা গেছে। এখান থেকে খুব বেশি কোশ্চেন আসে না, কারণ এগুলো কনসেপ্ট ক্লিয়ার রাখলে পরবর্তীতে তোমরা সন্ধি বা এই জাতীয় কোনো কোশ্চেন পড়ার ক্ষেত্রে তোমাদের খুব ইজি হয়ে যাবে। ওকে, সেই কারণে আজকে এই ক্লাসগুলো দিচ্ছি, কারণ বেস যদি ক্লিয়ার করতে পারো তবে এখান থেকে ভালো করে কিন্তু বাংলায় অনেক স্কোর তোমরা হাই স্কোর করে রাখতে পারবে, সিডিপির মতো, ইভিএস এর মতো। ওকে, তো ক্লাস কেমন লাগলো অবশ্যই তোমরা জানাও, আর 3টে কোশ্চেনের মধ্যে
কার কত স্কোর হলো, তোমরা আউট অফ স্কোর তিনের মধ্যে তিনটের মধ্যে যারা একটাও অন্তত সঠিক করতে পেরেছো তাহলে জানবে তোমরা ক্লাসটি ঠিকঠাকভাবে দেখেছো। আর যারা দুই বা তিন, তিনটের মধ্যে দুই বা তিন অবশ্যই সঠিক করেছো, তাহলে জানবে তাদের প্রিপারেশন ঠিকঠাক এগোচ্ছে। কারণ দেখে তারা মনোযোগ সহকারে দেখেছে এবং এখান থেকে যে প্রশ্ন হয় সেই তিনটে জাস্ট উদাহরণ দিয়ে দিয়েছি। ঠিক আছে, এখান থেকে কঠিন কোশ্চেন আসবে না, চিন্তার কিছু নেই। তো ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট বিভিন্ন সোশ্যাল মিডিয়ার গ্রুপে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে। ওকে, থ্যাংক ইউ ফর ইয়োর টাইম।